প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা এই ক্লাসটি দেখছো আজকে, সবার উদ্দেশ্যে জানাই শুভ সন্ধ্যা। তো সবার উদ্দেশ্যে আজকে একটি কথা হলো, আমাদের সামনে অতি শীঘ্রই কিন্তু খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি হতে যাচ্ছে। সেই উদ্দেশ্যে সকলকে সাথে নিয়ে আমরা চাই খাদ্য অধিদপ্তরের এই পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে। একই সাথে আমরা যে জব ইংলিশের অল ইন ওয়ান কোর্সটি লঞ্চ করেছি, সেই কোর্সটিতে আসলে আমরা কিভাবে পড়বো এই টপিকগুলি সেটা আলোচনা করতে চাই। আমাদের টার্গেট থাকবে প্রতিটা টপিক হাতে ধরে ধরে শেখা, যাতে জবের যে কোনো সেক্টরে, এটা হতে পারে বিসিএস থেকে শুরু করে একেবারে 16তম বা 15তম গ্রেড পর্যন্ত যতগুলি চাকরি আছে সবগুলি চাকরিতে যেন আমরা সিলেক্টেড হইতে পারি। আসলে এই চাকরি পাওয়ার বিষয়গুলো এখন এতটাই কম্পিটিটিভ হয়ে গেছে যে আসলে গুছানো একটা প্রিপারেশন ছাড়া আমরা আসলে কেউই কিন্তু ভালোভাবে পরীক্ষায় অংশ নিলেও হয়তো বা সফলতার দেখা পাচ্ছি না। সো যারা ক্লাসটি দেখছেন অতি দ্রুত যে যেখান থেকে দেখে না কেন ক্লাসটি অবশ্যই গ্রুপে শেয়ার করতে হবে, অবশ্যই টাইমলাইনে শেয়ার করতে হবে, যাতে এই ক্লাসটির পরবর্তীতে আমরা দেখতে পারি এবং আমাদের সামনের যে পরীক্ষাটি আছে জবের পরীক্ষা, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা, সেই পরীক্ষায় আমরা যাতে সুন্দরভাবে একটি গুছানো প্রস্তুতি নিতে পারি। আমাদের চেষ্টা থাকবে জবের সামনের যে পরীক্ষাগুলি আসবে তার আগে যতটুকু সম্ভব টপিকগুলো এগিয়ে নেওয়ার। তবে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা যেহেতু খুবই সন্নিকটে, আমরা হয়তো খাদ্য অধিদপ্তরের আগে পরিপূর্ণভাবে প্রিপারেশনটা শেষ করতে পারবো না। আমরা জানি আমাদের এই জব ইংলিশ অল ইন ওয়ান যে কোর্সটি, এই কোর্সটি কিন্তু আসলে 4 মাস ব্যাপী হবে, তবে তার সাপোর্ট থাকবে কিন্তু লাইফ টাইম। সো সেই কোর্সটিকে সামনে রেখে আমরা আসলে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের প্রথম ক্লাসটি। এই ক্লাসটিতে আসলে আমরা অ্যানালাইসিস করব বিভিন্ন পরীক্ষার বিষয়গুলো, তার ধারাবাহিকতায় আজকে প্রথম দিন আমরা কিন্তু চলে এসেছি খাদ্য অধিদপ্তরের প্রশ্ন বিশ্লেষণ নিয়ে। এখন কথা হলো যে আমরা হয়তো ভাবতে পারি যে আসলে সবাই তো খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিব না, এটা ওকে হতেই পারে, কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু এক ধরনের প্রস্তুতি। আমরা হয়তো বা খাদ্য অধিদপ্তরে অনেকেই চাকরি নাও করতে পারি, ইটস ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রিপারেশনের জায়গাগুলো যখন আমরা একটা ভাস্ট প্রিপারেশন নেব, আমরা জানি অল ইন ওয়ান কোর্স মানে হচ্ছে সকল চাকরির প্রিপারেশন হয়ে যাবে এই একটা জায়গায় এসেই, অর্থাৎ ইংলিশের একটা কমপ্লিট প্রিপারেশন এখানে যাতে হয়। সেই ক্ষেত্রে যারা এই খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবে তারা যেরকম লাভবান হবে, একই সাথে এর যে টপিকগুলি আছে সেই টপিকগুলি এমনভাবে শেখা হবে যাতে পরবর্তীতে বিসিএস সহ যে কোনো পরীক্ষায় আমরা সেই টপিকগুলোর উত্তর করতে পারি। সো যারা ক্লাসটি করছেন অনুগ্রহ করে একটু কমেন্ট সেকশনে জানাই ফেলতে হবে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন। অবশ্যই বন্ধু বান্ধবীকে মেনশন করতে হবে, তার কারণ প্রথম ক্লাসটি আমরা কিন্তু একেবারেই ফেসবুকে লাইভ রেখেছি। সো এটি চাইলেই শেয়ার করা যাবে, তবে যদি কেউ আমাদের প্রাইভেট ব্যাচের যে আমাদের সিক্রেট গ্রুপ, সেখান থেকে যদি কেউ ক্লাসটি দেখে থাকেন তাহলে সেখান থেকে শেয়ার করা যাবে না। আমাদের পেজ থেকে যদি ক্লাসটি দেখেন তাহলে সেটা কিন্তু শেয়ার করার সুযোগ আছে। সো আপনি চাইলে সেখান থেকে শেয়ার করতে পারেন, বন্ধু বান্ধবীকে মেনশন করতে পারেন। তার আগে অবশ্যই কে কোথা থেকে ক্লাসটি দেখছেন আমাকে অবশ্যই জানাতে হবে। আমি আবারও বলি, আমাদের কোর্সের মূল টার্গেট হলো ইংলিশের একেবারে ভেরি বেসিক থেকে শুরু করে একেবারে আপ টু দ্য মার্ক, অর্থাৎ যতটুকু হলে আমরা জবে ইংলিশে খুবই অসাধারণ একটা রেজাল্ট করতে পারি সেই পর্যন্ত আমাদের চলে যাওয়া। সেই বিষয়টি অবশ্যই শর্টকাটে হবে না। আমরা এই কারণে দীর্ঘ 4 মাস ব্যাপী একটা ক্লাস নেওয়ার চিন্তা করেছি। আমরা পূর্ণাঙ্গ কোর্স প্ল্যান শীঘ্রই আমাদের সিক্রেট গ্রুপে পাবলিশ করবো, ইভেন আমাদের পেজেও এটা দেওয়া হবে। আর আজকে এই লাইভটি চলাকালীন সময়ে যারা ভর্তি হতে আগ্রহী, এখনো কিন্তু আমাদের ডিসকাউন্টই থাকছে। সুতরাং যারা এখনো ভর্তি হন নাই তারা চাইলেই জবের এই কোর্সটিতে কিন্তু ভর্তি হয়ে পড়তে পারবেন, ঠিক আছে? ওকে, নেত্রকোনা থেকে দেখছি রিদিসা জিসমিন, ওকে ওকে ওকে, ধন্যবাদ। ইমরুল হাসান ইমন, ওয়ালাইকুম আসসালাম ভাই, অশেষ ধন্যবাদ। যারা দেখছেন ক্লাসটি তাদেরকে অশেষ ধন্যবাদ। আসলে জবের প্রিপারেশন একটা দীর্ঘমেয়াদী প্রিপারেশন, কারণ এখন এই সরকারি চাকরি নামের যে সোনার হরিণ, এই সোনার হরিণের পিছনে আসলে সবাই ছুটছে এবং এটা কিন্তু একটা ব্যাপক কম্পিটিশনের একটা জায়গা। এখানে চাইলেই এটা কিন্তু ভার্সিটি অ্যাডমিশন বা এই ধরনের কোনো বিষয় নয়, তার কারণ ভার্সিটি অ্যাডমিশনে একটা ব্যাচের স্টুডেন্টরা হয়তো ফাইট করে, খুব বেশি হলে 2টা, কিন্তু জবের এখানে এসে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু 2 বছর 3 বছর প্রিপারেশন নিয়ে বা তারও বেশি প্রিপারেশন নিয়ে অনেকেই কম্পিটিশনে অংশ নিচ্ছে। ফলে এইখানে কিন্তু একটা বিশাল একটা অসম টাইপের যুদ্ধও কিন্তু হয়ে যায়। এর মধ্যে আবার সম্প্রতি কিন্তু সরকারি চাকরিতে বয়সের যে প্রবেশের যে বয়স সীমা সেটা 35 করার বিষয়ে সরকার চিন্তা ভাবনা শুরু করেছে। এমনও হতে পারে যে সামনে 35 হয়ে যেতে পারে।
তাহলে সেই ক্ষেত্রে যাদের বয়স এখন 30-এর উপরে, অর্থাৎ 35-এর কাছাকাছি চলে যাচ্ছে বা 35ও হয় নাই বাট 30-এর উপরে, তারাও কিন্তু এই চাকরির যুদ্ধে আবারও অবতীর্ণ হবে। সুতরাং এই হিউজ পরিমাণ একটা কম্পিটিশন থেকে আমাদের চাকরির সংখ্যা কিন্তু আসলে অনেক কম। সো প্রিপারেশন নিতে হবে একেবারেই গুছানো, আর গুছানো প্রিপারেশন মানেই সফলতা। সফলতা অর্জন করতে হলে অবশ্যই প্রস্তুতি কি করতে হবে, গুছায় নিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে ওকে ওকে, অনেকেই যুক্ত হচ্ছে। আমি চাই সবাই যেন একটু কষ্ট করে, সবাইকে মেনশন করে, তার কারণ আজকের ক্লাসটি অতীব গুরুত্বপূর্ণ ফর দ্য কামিং এক্সাম। আমি সবাইকে বলবো যারা হয়তোবা প্রথম টার্গেট বিসিএস, অবশ্যই বিসিএস, ঠিক আছে, এ ধরনের চাকরি যাদের প্রথম টার্গেট, তারাও আসলে সরকারি যে চাকরিগুলোর পরীক্ষা হবে, প্রত্যেকটা পরীক্ষায় মোটামুটি ভাবে 10ম গ্রেড থেকে শুরু করে পরের দিকে যে পরীক্ষাগুলো হবে এইগুলোতে যেন অংশগ্রহণ করি। কারণ আমরা জানি ভর্তি পরীক্ষা থেকে শুরু করে জব পর্যন্ত এই পুরো পরীক্ষাটাই কিন্তু এক ধরনের যুদ্ধ। সো এই যুদ্ধটা আসলে যত বেশি অংশগ্রহণ করা হবে তত বেশি অভ্যস্ত হওয়া যাবে যে পরীক্ষার প্রশ্নগুলো আসলে প্রশ্নকর্তারা কোন লক্ষ্য নিয়ে করে। এই জন্য যত বেশি পরীক্ষা তত বেশি কিন্তু প্রস্তুত হওয়ার সুযোগ থাকে। তো এই কারণে আমার পরামর্শ থাকবে যে কোনো পরীক্ষা, সামনে পরীক্ষা আসবে, পরীক্ষা দিয়ে ফেলবো। চাকরি হবে কি হবে না, বা আমি এই চাকরি করব কি করব না, এটা বিষয় না। বিষয় হচ্ছে হলো আমি আবেদন করতে থাকবো, পরীক্ষা দিতে থাকবো। আল্লাহ তাআলা ভাগ্যে যেখানে লিখে রাখবে ইনশাআল্লাহ সেই জায়গাটা আমাদের জন্য রেডি হয়ে যাবে। তবে আমাদের পরীক্ষা দেওয়ার উপরে থাকতে হবে। যেমন আমি যদি বলি 10ম থেকে 16তম গ্রেডের যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু অপেক্ষাকৃত সহজ হয়, কিন্তু ওই সহজ প্রশ্ন কিন্তু কম্পিটিশনটা বেশি হয়। আবার যদি আমি বিসিএস এর দিকে চলে যাই, 9ম গ্রেডের দিকে, ফলে দেখা যাচ্ছে ওইখানে কিন্তু কম্পিটিশন তুলনামূলক আরো বেশি হয়তো, কিন্তু প্রশ্নের প্যাটার্নটা কিন্তু একটু হাই হয়। ফলে সেইখানটায় কিন্তু আমাকে অবশ্যই ওয়েল প্রিপেয়ার্ড হয়ে সেইখানে যেতে হয়। ফলে আমরা যদি পরীক্ষা দিতে থাকি নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে, তাহলে একদিন আমরা কিন্তু হচ্ছে আমাদের প্রিপারেশনটাকে সেই লেভেলে আসে কিনা আমরা টেস্ট করেই ফেলতে পারি। দেখা গেল যে আমি পরীক্ষা দিচ্ছি, 10ম গ্রেডে টিকছি, দিলেই টিকছি, তার মানে আমি এটার জন্য মানে একেবারেই সেট হয়ে গেছি। সো দেন আমি চাইলে এখন বিসিএস এর দিকেও যেতে পারি। সো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছি। শাহরিয়া আলম খান সানি, ওয়ালাইকুম আসসালাম। ঝিনাইদহ থেকে দেখতেছেন শাহরিয়া আলম খান সানি, অশেষ ধন্যবাদ ভাই, অশেষ ধন্যবাদ। সো এখানে যারা যুক্ত হয়েছেন একটু আমি জানতে চাই যে কেউ আসলে আছেন কিনা যারা এই খাদ্য অধিদপ্তরের সামনে পরীক্ষাটিতে অংশ নেবেন, এবং আমরা এইটা টার্গেট করেই কিন্তু আসলে ক্লাসগুলো শুরু করব। তবে তার আগে আমাদের যেহেতু এটা অল ইন ওয়ান কোর্স, এখানে খাদ্য অধিদপ্তর সামনে আসে বলে আমরা প্রথমে এটা এনেছি, বাট আমাদের সামনে কিন্তু আসবে কি, সামনে এরপরে আসবে হচ্ছে হলো আমাদের বিসিএস এর, তারপরে প্রাইমারি শিক্ষক নিয়োগ, এনটিআরসি, প্রত্যেকটা একেবারে সর্বশেষ যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষা পর্যন্ত আমরা অ্যানালাইসিস করব, ভাববো, এবং কিভাবে পড়তে হবে সেই বিষয়টা গুছাবো। দেন আমরা প্রতিটা টপিক ধরে ধরে একেবারে জিরো থেকে আস্তে আস্তে করে আমরা একেবারে টপ পর্যন্ত পৌঁছাবো। এখানে বাড়ির কাজ, বিশেষ কোনো বাড়ির কাজ থাকবে না যেটা আমরা এখান থেকে দিয়ে দিব। তবে মুখস্থ বিদ্যার যে কাজগুলো আছে, দ্যাট ইজ সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে বুঝায় কিন্তু খুব বেশি দূর আগানো যাবে না। ফলে এই ক্ষেত্রে আমাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এর বাইরে আমরা কিন্তু নিয়মিত পরীক্ষার ব্যবস্থা রাখবো। আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা নিয়মিত পরীক্ষা দিবে, এবং প্রয়োজন বোধে আমরা এমনও করতে পারি হয়তো বা অন্যান্য যে সাবজেক্টগুলি আছে, হতে পারে বাংলা, হতে পারে হচ্ছে সাধারণ জ্ঞান, এই সাবজেক্টগুলোরও কিন্তু পরীক্ষার ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। আশা করি সবাই এই বিষয়গুলো বুঝতে পারছে যে আমরা এই অল ইন ওয়ান কোর্সে শুধু ইংলিশটা রেখেছি, এটা ঠিক আছে, বাট এর পাশাপাশি যাতে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয় সেই জন্য যথেষ্ট সহায়তার ব্যবস্থা অবশ্যই থাকবে। সো আমরা মনে হয় অনেকেই যুক্ত হয়ে পড়েছে, আমরা আজকে ক্লাসে ঢুকে পড়তে চাই। আজকে ক্লাসটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের সর্বশেষ যতগুলি পরীক্ষা হয়েছে বিভিন্ন পদের, আমরা সেই বিভিন্ন পদ টার্গেট করে একটু অ্যানালাইসিস করব যে আমাদের প্রস্তুতি আসলে কেমন হওয়া দরকার। একই সাথে আমরা দেখব যে আমাদের অল ইন ওয়ান কোর্সে এই টপিকগুলো কিভাবে সেখানে আলোচনা হবে সেই বিষয়গুলো। সো আমরা আমাদের কাছে চলে যেতে চাই। আমাদের প্রথম যে পদটি সেটা হচ্ছে হলো উপখাদ্য পরিদর্শক, যেটা 13তম গ্রেডের। অবশ্যই এটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের যে সার্কুলারটি আছে সেখানকার সর্বোচ্চ উপরের দিকের পদ। সো এইটার জন্য গত 4টি পরীক্ষার প্রশ্ন অ্যাভেলেবল আছে, মানে 4টি প্রশ্ন আমরা পেয়েছি। এই 4টি প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখবো যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, গ্রামারের কোন কোন টপিক থেকে আসে, ইভেন লিটারেচার বা সাহিত্য থেকে আদৌ কোনো প্রশ্ন আসে কিনা। সো আমরা যদি একটু দেখি এখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, খুবই সহজভাবে যদি আমি বলি, সেন্টেন্স এবং এই যে বেসিক যে সেন্টেন্স স্ট্রাকচার
সেইখান থেকে 21 সালে 3টি প্রশ্ন এসেছে, তার আগের বছর আসে নাই, তবে তার আগের 2 বছর এসেছে। সো আমি যদি একটুকু বলি, 4টি বছরের ভিতরে 3টা বছরই কিন্তু সেন্টেন্স এবং তার যে বিভিন্ন টাইপ, বিভিন্ন প্রকারভেদ এবং সেন্টেন্সের যে বেসিক কিছু কনসেপ্ট আছে, আমরা যেটাকে বলি সেন্টেন্স স্ট্রাকচার, এই সমস্ত বিষয় থেকে কিন্তু এখানে পরপর 4 বছরের ভিতরে 3 বছরই প্রশ্ন এসেছে। তার মানে এই টপিকটি কিন্তু অবশ্যই সামনের বছরে আসার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। সো আমরা এই টপিকটি দিয়ে হয়তোবা আমাদের ক্লাসটি শুরু করব প্রথম দিকে। সো সেন্টেন্স কাকে বলে থেকে শুরু করে একেবারে জিরো থেকে আমরা ধীরে ধীরে সেন্টেন্সের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার যেগুলো আছে সেইগুলো, এবং বিভিন্ন প্রকারের যে সেন্টেন্স আছে সেইগুলো, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের কনসেপ্ট, অথবা হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের কনসেপ্ট, কিভাবে সেন্টেন্সের প্রকারভেদের সাথে যায়, একই সাথে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ যে প্রকারভেদটি আছে আমরা সেই প্রকারভেদটা নিয়েও কথা বলবো। এরপরে পার্টস অফ স্পিচ লক্ষ্য করি, এটা কিন্তু একটি করে মোটামুটি ভাবে আসেই, তবে 12 সালের কোশ্চেনটা আসলে একটু অন্যরকম ছিল। সো 12 সালের কোশ্চেনে কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ থেকে কোনো প্রশ্ন আসে নাই। এখন পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন মানে কি? পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসতে পারে মোটামুটি ভাবে 3 রকমের। একটি প্রশ্ন হতে পারে যে এই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ, একেবারে সিম্পল টাইপের কোশ্চেন, একটা ওয়ার্ড দেওয়া থাকলো, এই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ, এটা হতে পারে। আবার একটা ওয়ার্ড দেওয়া থাকবে, বলা হতে পারে যে এই ওয়ার্ডটির নাউন ফর্ম কি হবে, বা এই ওয়ার্ডটির ভার্ব ফর্ম কি হবে, বা এই ওয়ার্ডটির অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, অর্থাৎ আমরা এটাকে বলি পার্টস অফ স্পিচের কনভার্সন। সো একটা পার্টস অফ স্পিচ দেওয়া থাকবে, ভিন্ন পার্টস অফ স্পিচ কি হবে। সো এরকম একটা বিষয় আসতে পারে। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা, সেটা আসতে পারে হচ্ছে পার্টস অফ স্পিচের ভিতরে ব্যতিক্রম ধর্মী কিছু জিনিসপত্র আছে। যেমন বলে ফেলতে পারে নিচের কোন ওয়ার্ডটি নাউন এবং ভার্ব দুটি হিসেবে কাজ করে, অথবা নিচের কোন ওয়ার্ডটি ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইটা হিসেবে কাজ করে। সো এই ধরনের কিছু কোশ্চেন কিন্তু সেখানে থাকতে পারে। সো এইগুলো নিয়ে আমরা পার্টস অফ স্পিচের টোটাল বিষয়টা শিখবো। সেখানে পার্টস অফ স্পিচের প্রকারভেদ অবশ্যই আমরা জানবো, তবে আমাদের মূল লক্ষ্য থাকবে পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন, যে আমরা কিভাবে একটা সেন্টেন্স থেকে কোন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি, একই সাথে তার কনভার্সন এবং এই ব্যতিক্রম যে জিনিসগুলো আছে সেইগুলো। সো আশা করি আমি শম্ভুগঞ্জ থেকে আমি সরাসরি হাতে কলমে পড়তে যাই। অবশ্যই ভাই, অবশ্যই যারা আমাদের আশেপাশে আছেন তারা চাইলেই সরাসরি অফলাইনে ব্যাচেও ক্লাসে ভর্তি হতে পারেন। আমাদের অফলাইনে ব্যাচও কিন্তু ভর্তি চলছে, যদিও আমরা এখনো আজকে ক্লাস শুরু হয় নাই। আমাদের অফলাইন ব্যাচে যেহেতু তৃতীয় এবং বর্ষের পরীক্ষা চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সামনে আবার চতুর্থ বর্ষের পরীক্ষাও আছে। সো তৃতীয় বর্ষের পরীক্ষার শেষে আমরা হচ্ছে অফলাইন ব্যাচটি শুরু করব। অফলাইন ব্যাচের ক্লাস আমাদের পেজে এটা পোস্ট দেওয়া থাকবে। আমাদের ভর্তি কার্যক্রম কিন্তু এখন চলছে। সো সরাসরি এসে অবশ্যই ক্লাস করা যাবে, কোনো বিষয় না। আব্দুল্লাহ মামুন, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, এবার চলে আসি নাম্বারটা কিন্তু আসলে 1 বছর আসে নাই, 1 বছর এসছে, আবার আসে নাই, আবার এসছে। সো আমি আবারও বলি, আসলে এই ঘটনাটা কেন ঘটাচ্ছে, আমরা কেন এই প্রস্তুতির বিষয়টা দেখতেছি। মনে রাখতে হবে, যে কোনো বিষয়ে সফলতার পূর্ব শর্ত হচ্ছে গোছানো প্রস্তুতি। আমার সাথে যারা কানেক্টেড বিভিন্ন সময়ে, সবাই এই বিষয়ে একমত হবে যে আমার টোটাল বিষয়টা হচ্ছে একেবারেই গোছানো, অর্থাৎ এখানে এলোমেলো কোনো কিছুর সুযোগ নেই। একেবারে পুরো প্রিপারেশনটা হবে একটা গোছানো ওয়েতে। আমার কাছে যারা ক্লাস করবে অফলাইন অথবা অনলাইনে, প্রত্যেকের কাছে একটা গোছানো খাতা থাকবে, যে খাতায় সবগুলো টপিক একেবারে সুন্দর করে সাজানো ভাবে লেখা থাকবে। একই সাথে প্রত্যেকটা বিষয়ের প্র্যাকটিস, পরীক্ষা, সম্পূর্ণ বিষয়টা গোছানো থাকবে। তো এখন এই প্রস্তুতি নেওয়ার জন্য যদি গোছানো প্রস্তুতি হতে হয়, তাহলে আমাকে আগে অ্যানালাইসিস করতে হবে, কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে। আমি সেই বিষয়টা গাইডলাইন দিতেছি। যেহেতু আমাদের একেবারে আজকে প্রথম ক্লাস, একেবারে শুভ উদ্বোধন আমাদের জব ইংলিশ অল ইন ওয়ান কোর্সের। সো আমাদের প্রথম কাজই হচ্ছে আপনাদেরকে সেই বিষয়ে গাইডলাইন দেওয়া। যেহেতু আজকের ক্লাসটি ওপেন রাখা হয়েছে, সবাই দেখতে পাচ্ছেন, আমি জানি, বন্ধু বান্ধবীকে দাওয়াত দিতে পারেন। আমি আবারও বলছি, গোছানো প্রস্তুতি হচ্ছে সফলতার পূর্ব শর্ত। ফলে পুরো পড়াটা গোছাতে হবে। আমরা কি করি, আমরা একটা বই কিনে পড়া শুরু করে দিলাম যে হ্যাঁ আমরা অমুক জবের প্রস্তুতি নিচ্ছি, অথবা কোশ্চেন ব্যাংক কিনে পড়া শুরু করে দিলাম। ভাই, একটা কোশ্চেন ব্যাংক যদি আমি কিনে একটা বছরের কোশ্চেন সলভ করি, কত টপিক থেকে প্রশ্ন আসছে। সো আমাকে কি করতে হবে, আমাকে ভাবতে হবে যে আসলে কোন টপিক থেকে সবচেয়ে বেশি পরিমাণ কোশ্চেন আসে, সেটার দিকে গুরুত্ব দিব। আর যদি আমি ইংলিশে একেবারেই ভেরি বেসিক থেকে শুরু করতে চাই, যদি আমি ইংলিশে অনেক দুর্বল থাকি, তাহলে অবশ্যই ইংলিশটা একেবারে জিরো থেকে শুরু করতে হবে। মাঝখান থেকে শিখতে গেলে ইংলিশ আমাদের কাছে চরম দুর্বোধ্য হয়ে হাজির হবে। তার কারণ আমাদের বেসিক যে জায়গাগুলো কিন্তু ক্লিয়ার থাকে না, তখন অ্যাডভান্স জায়গাগুলো আমাদের কাছে একেবারেই দুর্বোধ্য হয়ে ওঠে।
এখন আপনার প্রস্তুতি কেমন হবে এটা আপনার উপরে ডিপেন্ড করবে, বাট আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি যেটা শুরু করছি জব ইংলিশ অল ইন ওয়ান কোর্স, সেখানে কিন্তু একেবারে জিরো থেকে প্রতিটা টপিকের বেসিক হাতে কলমে শেখানো হবে। তার কারণ আমাদের জবের প্রশ্নের কোনো স্টেশন নাই, কারণ প্রশ্ন হতে পারে কঠিন, হতে পারে সহজ, হতে পারে একেবারে ডিপ থেকে, অথবা হতে পারে একেবারে এক্সেপশনাল জিনিসগুলো। মনে রাখতে হবে আমি যখন যুদ্ধে যাব তখন আমার সেরা প্রস্তুতি নিয়ে যেতে হবে। যুদ্ধে যাওয়ার জন্য কখনোই আমরা শর্টকাট যেন অনুসরণ না করি, আমাকে অবশ্যই কি করতে হবে, শ্রেষ্ঠ প্রস্তুতি নিয়ে যেতে হবে। সো এখন চলে আসে নাম্বার পরিবর্তনের বিষয়গুলো আমরা খুবই ছোটকালে পড়েছিলাম, একবারে সিঙ্গুলার থেকে প্লুরাল যে কনভার্সন গুলো সেইগুলো আমরা ছোটকালে পড়েছিলাম, কিন্তু এখন যেগুলো আসে ব্যতিক্রম গুলো আসে। যেমন আমরা যদি বলি ডেটা, এটা সিঙ্গুলার না প্লুরাল, পরীক্ষায় এসে গেছে এমন কোশ্চেন আসতে পারে, এরকম না হয়ে বলতে পারে যে কারিকুলা বা কারিকুলাম কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। এই ধরনের যে প্রশ্নগুলো আছে এইগুলো মূলত নাম্বার পরিবর্তন থেকে শিখতে হয়। তবে আমরা কিন্তু নাম্বার পরিবর্তন একেবারেই জিরো থেকেই ঝালাই করব, তার কারণ হচ্ছে হয়তোবা দীর্ঘ পড়াশোনার গ্যাপের কারণে, কারণ আমরা তো নাম্বার পড়েছি সেই স্কুল লাইফে, সো এখন ভুলে যেতেই পারি, এটা কোনো বিষয় না ভাই। কারণ আমাদের জবের প্রিপারেশন নিতে হলে কি ভুলে গেছি এইগুলো মনে করে লজ্জায় নিজেকে গুটায় রাখলে হবে না, কারণ দিন শেষে সফলতা কিন্তু আমাদেরকেই অর্জন করে আনতে হবে, ঠিক না? কেউ কারোর জায়গা কিন্তু ছেড়ে দিবে না। তো সেই জন্য আমরা এই প্রতিটা টপিকে কিন্তু পড়বো, আমরা নাম্বার পড়বো। তবে যেহেতু জেন্ডার থেকে আমরা এখানে কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তবে এখানে আসে না বলে আমরা হয়তো বা পড়বো না, তবে আমরা আসলে পড়বো, কারণ আমাদের তো অল ইন ওয়ান কোর্স। আমরা যখন বিসিএস এর কোশ্চেন দেখবো তখন দেখবো সেখানে কিন্তু জেন্ডারের প্রশ্ন 2-1 বছর পর পরই একটা করে চলে এসেছে, যে কোনটি ম্যাসকুলিন অথবা ফেমিনিন দুই হিসেবেই ব্যবহৃত হতে পারে এমন কোশ্চেন, অথবা এসেছে নিচের কোনটি সিঙ্গুলার বা প্লুরাল উভয় হতে পারে, এটা নাম্বারের কোশ্চেন। সো তার মানে জেন্ডারও কিন্তু আমাদের পড়তে হবে। চলে আসি এরপরে আর্টিকেল। আর্টিকেলের কোশ্চেনগুলো ভেরি বেসিক টাইপের হয়ে থাকে। আমরা আসলে আর্টিকেলের গুলো একেবারে জিরো থেকে যখন শুরু করার কথা আমরা সেখান থেকেই শুরু করব, যে কোনগুলো ভাওয়েল, ভাওয়েল থাকলে হয় সেখান থেকে শুরু করব। তবে এই ক্ষেত্রে কারো কারো মনে একটু কষ্ট লাগতে পারে যে ভাই এত সহজ থেকে শুরু করলেন, আসলে আপনি কি জানেন আর আপনি কি জানেন না এটা তো আমি আসলে জানি না। আমাকে কি করতে হবে, আপনার জিরো থেকে একেবারে ভিত্তিতে যেন কোনো জায়গায় কোনো গ্যাপ না থাকে সেইভাবে তৈরি করতে হবে, তাহলে প্রশ্নকর্তা প্রশ্ন যতই কঠিন করুক আমাদের কোনো সমস্যা হবে না। কারণ মনে রাখতে হবে প্রশ্ন সহজ প্রশ্ন কঠিন এই পুরোটাই হচ্ছে আপেক্ষিক বিষয়। আমি যদি পারি কোশ্চেনটা, আমি পারলে বলি যে ভাই প্রশ্নটা খুব সহজ হয়েছে, আমি যদি না পারি তখনই কিন্তু বলা হয় যে প্রশ্নটা ভাই খুব কঠিন। আর যখন বেশিরভাগ মানুষই পারে না তখন দেখা যায় যে আমরা হয়তো বা গণহারে বলে ফেলি যে আমাদের প্রশ্নটা এই বছরে কিছুটা ডিফিকাল্ট ছিল, কিছুটা কঠিন ছিল। আমার মনে হয় আমি কথাগুলো বুঝাইতে পারছি। সো কঠিন সহজ বলে কোনো কথা নাই, পারলে সহজ, না পারলে উহাই কঠিন হয়ে যায়। সো এই কারণে আমরা আসলে প্রশ্নকর্তাকে কোনো স্পেসই দিব না এমন বিপদে ফেলানোর, এমন ভাবে আমরা প্রিপারেশন নিব যাতে পরীক্ষার প্রত্যেকটা কোশ্চেন আমরা পারি। এখানে প্রশ্ন যতই কঠিন করুক তাও পারি, প্রশ্ন সহজ করলেও তাও পারি। আর যেহেতু পরীক্ষা এখানে কিছু না কিছু ভুল ভ্রান্তি হতেই পারে, তাই আমরা কিছু পরীক্ষা নিয়ে নিয়ে এরকমের ভুল ভ্রান্তি সমাধান করার চেষ্টা করব। আশা করি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এরপর রাইট ফর্ম অফ ভার্বস। দেখেন এইটা কত ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু এইখান থেকে উপখাদ্য পরিদর্শকে খুব একটা কোশ্চেন আসতে দেখা যায় নাই। তবে এটি 21 সালে প্রশ্ন এসেছে, এর আগে কখনো আসে নাই। সো এই জন্য কি আমরা এটাকে বাদ দিয়ে দিব? না ভাই, এটাকে বাদ দেব না। আমাদের এটাও কিন্তু পূর্ণ মানে আমাদের যতটুকু সামর্থ্য আছে পুরো সামর্থ্য দিয়ে পড়া লাগবে, কারণ এই ভার্ব ছাড়া আসলে কোনো সেন্টেন্সই হয় না। সো আমাকে অবশ্যই ভার্বটা পড়তে হবে। চলে আসি এরপরে ইউজ অফ প্রিপজিশন। ওকে, এইটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এই প্রিপজিশন নিয়ে আসলে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ঝাড়া মুখস্থ করি এবং পরীক্ষা হলে ঝাড়া ভুলে যাই, একদিক দিয়ে পড়ি আর একদিক দিয়ে ভুলে যাই। এইখানে একটা বিশেষ শর্টকাট টাইপের কাজ হবে যাতে আমরা ভুলে না যাই। আমরা আবারও বলি প্রিপজিশন মুখস্থ করার বিষয়গুলো আমরা সবই মুখস্থ করব, এখানে কোনো কিছু কম হবে না। তবে মনে রাখার জন্য কিছু টেকনিক তো অবলম্বন করতে হবে। এটা ঠিক শর্টকাট না, এটা হলো টেকনিক। আমি কিন্তু টেকনিক দেখাই দিব যে প্রিপজিশন আসলে মুখস্থ না করেও অনেক অনেক প্রিপজিশন মনে রাখার সুযোগ আছে। সো এটা সম্পূর্ণ ইউনিক একটা বিষয়, এটা আসলে আমরা সবাই মুখস্থ করি কিন্তু মুখস্থ ছাড়াও করা যায়, এটা দেখবো আমরা ক্লাসে। ক্লাসে দেখা হবে এটা নিয়ে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলতে এটা ভোকাবুলারি টাইপের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এটা অর্থ করে করা লাগে। এরকম কোশ্চেন মাঝে মাঝে আসে, যেমন 2012 সালে অন্য কোনো কিছু না আসলেও এটা অনেক বেশি এসেছিল, তার আগে একবার এসছে, এর আগে আর আসে নাই। তার মানে এই ধরনের কিছু ভোকাবুলারি বেসড মানে অর্থ করে শূন্যস্থান পূরণ করতে হয় এমন কিছু আমাদের শূন্যস্থান করার নিয়মও আমাদের শিখতে হবে। সো চলে আসি এরপরে টেন্স।
টেন্স থেকে 11 সালে প্রশ্ন আসার পরে 21 সালের দিকে আর কোনো প্রশ্ন আসে না, বুঝতেই পারছি। 11-র পরে 12 সালে পরীক্ষা হয়েছে, 12-র পরে কিন্তু একবারে 21 সালে পরীক্ষা হয়েছে, মাঝখানে কোনো পরীক্ষা ছিল না। আর আমরা জানি সামনে একটা পরীক্ষা হবে, ফলে এই পরীক্ষাগুলো কিন্তু নিয়মিত না। বিসিএস যেরকম নিয়মিত মোটামুটি প্রতি বছরে একটা করে হচ্ছে, এই পরীক্ষাগুলো কিন্তু অতটা নিয়মিত না। তবে বিভিন্ন পদের ক্ষেত্রে হয়তোবা এই পদের নিয়োগ হয় নাই, অন্য পদের পরীক্ষা হয়েছে, হতেই পারে। সো এরপরে ডিগ্রি, আমাকে ডিগ্রি পড়তে হবে। ডিগ্রি যেহেতু 1 বছর বাদে বাদে এসেছে, তার মানে ডিগ্রি অবশ্যই পড়তে হবে। তার মানে মোটামুটি আইডিয়া করতে পারলাম যে গ্রামারের বেসিক যে টপিকগুলো আছে মোটামুটি সবই পড়তে হবে। এখানে বাছাই করার খুব একটা সুযোগ কিন্তু আসলে থাকছে না। চলে আসে তারপরে, এরপরে দেখি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখান থেকে এই উপখাদ্য পরিদর্শকের প্রশ্ন আসলে আসে নাই। ট্রান্সফরমেশন আমরা জানি, ট্রান্সফরমেশনের ভিতরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকে, ডিগ্রি ট্রান্সফরমেশন থাকে, অ্যাসার্টিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ থাকে, অথবা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ থাকে, বা এক্সক্লামেটরি অ্যাসার্টিভ থাকে। এই ধরনের বিভিন্ন ট্রান্সফরমেশন আছে। যেই জিনিসটার ভিতরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমার দৃঢ় বিশ্বাস যারা এখানে ক্লাসটি দেখছেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু সবার কাছেই যখন জীবনে আমরা শিখেছিলাম কলেজ লাইফে বা স্কুল লাইফে সবচেয়ে কঠিন বলে মনে হয়েছিল। আমি সেই কঠিন জায়গাগুলোকে একেবারে সহজ করে দিব। দেখা যাবে যে আসলে এটা এতটাই সহজ ছিল, বাট আমরা আসলে ওই সময়টা এইভাবে শিখি নাই, তাই আসলে পরীক্ষায় ঠিক মতন উত্তরও করতে পারিনি, অনেক ক্ষেত্রে আন্দাজ বা মুখস্থ করে করেছি। চলে আসি এরপরে আমাদের ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশনের ভিতরের একটা অংশ ভয়েস চেঞ্জ। তবে দেখা যাচ্ছে এই খাদ্য পরিদর্শকের এই পদটাতে ভয়েস চেঞ্জের পরিমাণ কিন্তু অনেক বেশি। সো আগে হয়তোবা 2 বার আসে নাই, এখানে 1 বার এসেছিল, কিন্তু ভয়েস চেঞ্জ আমাকে পারতেই হবে। ভয়েস চেঞ্জ কিন্তু ভেরি বেসিক একটা জিনিস। তাহলে আমরা পরীক্ষার হলে পারি না কেন? তার কারণ হচ্ছে আমরা সেই অনেক আগে শিখেছি, ভুলে গেছি। সো সেই ভুলা জায়গাগুলোকে আবার ফিরে আনতে হবে, আবার কি রিমেমোরাইজ করতে হবে। ঠিক আছে, ওকে। যদি এইচএসএ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করা যাবে কিনা? আচ্ছা, খাদ্য অধিদপ্তরের যে সার্কুলারটি হয়েছে, এটা আসলে অলরেডি আবেদন করার ডেট চলে গেছে, আমাদের সামনে পরীক্ষা অপেক্ষা করতেছে। সো এখন আর আবেদন করার প্রশ্ন নিয়ে খুব একটা লাভ নাই। এখানে কিছু পদ ছিল, যেই পদগুলোতে হয়তো বা এইচএসসি থেকেও আবেদন করার সুযোগ ছিল। অনেকগুলো পদে সার্কুলার হয়েছিল, আমরা জাস্ট খালি উপরের দিকের অর্থাৎ 13তম 14তম 16তম পর্যন্ত আমরা রাখছি, এর পরের গুলো আসলে রাখতেছি না। সো অনেক পদই ছিল আসলে, আপাতত এখন আর সেটা রাখা। ওয়ালাইকুম আসসালাম সাকিবুল ইসলাম ভাই, আমরা আসলে জবের অল ইন ওয়ান কোর্স, ইংলিশের অল ইন ওয়ান কোর্স লঞ্চ করছি, এবং আমরা যারা জানি, আমার সাথে যারা থেকেছে তারা প্রত্যেকে একমত হবে যে আমি আসলে ইংলিশ পড়ালেও বাকি সম্পূর্ণ বিষয়টা গুছায় দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে থাকি। ফলে ইংলিশের পাশাপাশি টোটাল বিষয়গুলো কিন্তু গুছানো প্রস্তুত হয়ে যাবে একবারে একসাথেই। চলে আসি এরপরে স্পেলিং। স্পেলিং কিন্তু লাগাতার আসে, যদিও গত বছর না, লাস্ট পরীক্ষা এটা ছিল না, কিন্তু এর আগে 7টা পর্যন্ত এসেছে, 5টা 7টা। তার মানে স্পেলিং কিন্তু গুরুত্বপূর্ণ। এইখানে ছোট্ট একটা কথা আছে যেটা আমি সব সময় বলি, যে কোনো কিছু কমন না পড়লেও এই স্পেলিং কিন্তু 100% কমন পড়বে। সো এইখানে কমন পেয়ে গেছি ভাই, পরীক্ষা যদি একটা আসে তাও কমন পড়বে, যদি 10টা আসে তাও কমন পড়বে। এখানে কমন নিয়ে টেনশন করার দরকার নাই। এবং স্পেলিং এর ক্ষেত্রে আমরা কিন্তু একটাই পড়েছি, যে মিথ্যা তুমি 10 পিঁপড়া, আর কোনো কিছু পড়ি নাই। কিন্তু আমি দেখাবো আসলে স্পেলিং এর আরো অনেক ওয়ার্ড আছে, সবগুলো এইভাবে মনে রাখা যায়। যেমন আমরা যদি বলি কোশ্চেনিয়ার, কোশ্চেনিয়ার শব্দটা কিন্তু পরীক্ষায় আসে, কোশ্চেনিয়ার। তাহলে কোশ্চেনিয়ার শব্দটাকে আমরা মনে রাখতে পারি এইভাবে, কোশ্চেন নাইরে। আবার যদি মিলিয়নিয়ার বলি, বিলিয়নিয়ার বলি, তাহলে মনে রাখতে পারি এভাবে, মিল্লি ও নাইরে, বিল্লি ও নাইরে। সো এইভাবে আমরা কিন্তু অনেকগুলো মনে রাখতে পারি। যেমন যদি আমি বলি হচ্ছে হলো অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন শব্দটা কিন্তু পরীক্ষায় আসে। অ্যাকোমোডেশন মনে রাখতে পারি এভাবে, এসি কম মোডাসন, এসি কম মোডাসন, এসি কম মোডাসন। সো এইভাবে কিন্তু আমরা অনেক অনেক স্পেলিং মনে রাখতে পারি। কিন্তু আমরা আসলে শর্টকাট কিন্তু জীবনে ওই একটাই শিখছিলাম, মিথ্যা তুমি 10 পিঁপড়া। আশা করি এরকম আরো অনেকগুলো আমাদের স্পেলিং এর শর্ট টেকনিকওয়ালা, মনে রাখার টেকনিকওয়ালা স্পেলিং এর একটা তালিকা আমরা পেয়ে যাব। আমাদের সেগুলো একটু পড়তে হবে, আমাদের রেগুলার পড়া দেওয়া থাকবে, যেগুলো দিয়ে আমাদের পরীক্ষা নেওয়া হবে আসলে। সো চলে আসি এরপরে কারেকশন। কারেকশন থেকে প্রশ্ন আসে না। ওয়ার্ড মিনিং মানে হচ্ছে এই ওয়ার্ড মিনস, এটা ওয়ান কাইন্ড অফ সিনোনিম টাইপের প্রশ্ন। সো এই সিনোনিম অ্যান্টোনিমের ভিতরেই পড়ে এগুলো, বোঝাই যাচ্ছে এইখানটায় এই অংশটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ ওয়ার্ড মিনিং, সিনোনিম অ্যান্টোনিম, ইভেন যদি এখানে আসি স্পেলিং, এবং তারপরে এই যে ফ্রেজ এন্ড ইডিয়মস, কত কত প্রশ্ন এসেছে ভাই। তার মানে বোঝা যাচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিমের দিকে খুবই গুরুত্ব দিতে হবে, তারপরে হচ্ছে হলো ইডিয়ম ফ্রেজের দিকে গুরুত্ব দিতে হবে, স্পেলিং এর দিকে গুরুত্ব দিতে হবে। তার কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে, আর এই জায়গাটাই কিন্তু মুখস্থ করার কোনো বিকল্প আসলে নাই। তবে গুরুত্বপূর্ণ কথা হলো যে কোন ওয়ার্ডের সিনোনিম মুখস্থ করব।
কোন ওয়ার্ডের অ্যান্টোনিম মুখস্থ করব, এই যে গুছায় দেওয়ার কাজটা কিন্তু আমার, আমি গুছাই দিব, আপনাদের কাজ হবে এটা মুখস্থ করা। এবং আমি যতগুলো ওয়ার্ড দিব কোনো কোনো অবিশ্বাস নয়, বরং বিশ্বাসের জায়গা থেকে খালি মুখস্থ করে যাবেন। আমি বলতেছি পরীক্ষার হলে আপনি সিনোনিম অ্যান্টোনিম বা ওয়ার্ড মিনিং বা ওয়ার্ড বা ইডিয়ম ফ্রেজ যেটা আসলে কেন কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো কাজ হচ্ছে এখানে গুছাই দেওয়া, আমি সুন্দর করে টপিক ওয়াইজ গুছাই দিব অথবা অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দিব, আপনার কাজ হচ্ছে মুখস্থ করা, ঠিক আছে? আর আমি পরীক্ষা নিব, অবশ্যই পরীক্ষা নিব, ঠিক আছে? আমি এই সিএসসি বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী, শুধু আপনার পড়ানো ভালো লাগে বলে বিশেষ প্রশিক্ষণ কোর্সটি করছি। আশা করি আপনার সাথে জার্নি খুব উপভোগ করতে পারবো। ওবায়দুল হাসান ইমান, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। পেইড কোর্সে এরকম শর্টকাটের অপেক্ষা আছি ভাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, এখানে অনেক শর্টকাট আছে। যারা আমার সাথে প্রিভিয়াসলি ভার্সিটি অ্যাডমিশনের জার্নিতে অনেকে আমার সাথে ছিল, বাট সেখানে আসলে অনেক স্বল্প সময়ে পড়ানোর সুযোগ হয়, সেটা দিয়ে আসলে অনেক কিছু শেখানোর সুযোগ হয়ে ওঠে না। এখন যেহেতু জবের কোর্স, এটা দীর্ঘমেয়াদী, প্রায় 4 মাস ধরে আমাদের অনলাইনেই চলবে। এরপরেও ক্লাস আসতে থাকবে, বিভিন্ন রকমের সাপোর্ট টাইপের ক্লাস, বিভিন্ন সময় পরীক্ষার প্রশ্নের সমাধান, একই সাথে বিভিন্ন শর্টকাট টাইপের ক্লাস, লাইভ ক্লাসগুলো তো থাকবেই। তো এইটা কিন্তু আসলে আলটিমেটলি লাইফ টাইম একটা কোর্স চলতেই থাকবে। আমার কাজ হচ্ছে এই সময়ের ভিতরে আপনাদের আমার মাথায় যতটুকু জিনিস আছে আমি পুরোটাই আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার টার্গেট হলো এইখানে যারা মানে ক্লাস করবে তারা অবশ্যই অবশ্যই একেবারে বেসিক থেকে টপ লেভেলে চলে যাবে। এমনও হইতে পারে তারাই হয়তো বা ইংরেজির ছোটখাটো বলবো না, বড় বড় জাহাজ হয়ে উঠবে। আমার আশা হলো সেইখানটাতে আমি ইংলিশ শেখানোর জন্য এসেছি। সো আশা করি সবাইকে পাশে পাবো, ঠিক আছে? ওকে, চলে আসি এরপরে আমাদের প্রোভার্ব অথবা লিটারেচারের বিষয়টা দেখি। লিটারেচারে নর্মালি কিন্তু প্রশ্ন আসতো না, কিন্তু গত মানে সর্বশেষ যে পরীক্ষাটি হয়েছে খাদ্য উপখাদ্য পরিদর্শকের, সেখানে 5টি লিটারেচারের কোশ্চেন ছিল। আমরা লিটারেচার পড়বো, আমি এইটুকু এনশিওর করতে পারি যে অন্যান্য গ্রামারের ক্লাস সম্পর্কে আমার অনেক ক্লাস আছে, আমার ফেসবুক পেজে অনেকগুলো ক্লাস আছে, অনেক টপিকের বিভিন্ন কোশ্চেন সলভ, বিসিএস এর কোশ্চেন সলভ সবই আছে, কিন্তু লিটারেচারে কোনো ক্লাস নাই। লিটারেচারের ক্লাসটি যেদিন হবে আশা করতেছি এই ক্লাসটি সবাই উপভোগ করবে, কারণ এখানে অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে। আমি পুরো গল্প পুরো কাহিনী শোনাবো, বিভিন্ন বিখ্যাত ডায়লগগুলো আছে, সেই ডায়লগগুলো কে কাকে বললো, কেন বললো, কি জন্য বললো এবং কোন পরিস্থিতিতে বললো, সবকিছু শোনাবো। কারণ এইখান থেকে বিসিএস এ এমন কিছু প্রশ্ন আসে যেই প্রশ্ন অনেকেই হয়তো বা এক্সপেক্টই করে না। ইভেন ইংলিশে অনার্স মাস্টার্স করার পরেও এই ধরনের কাহিনীগুলো তাদের কাছে ক্লিয়ার হয়ে ওঠে না, কারণ রিয়েল গল্পটা আসলে অনেকেই শেখে নাই বা জানে নাই। ভিতর থেকে বিভিন্ন ক্যারেক্টারের বর্ণনা, বিভিন্ন ক্যারেক্টারের হচ্ছে হলো তাদের বৈশিষ্ট্য, এইগুলো হয়তো বা পরীক্ষার জন্য পড়া হয়েছে, কিন্তু মূল কাহিনীটা কখন কি ঘটেছিল পুরো বিষয়টা কিন্তু জানা যায় নাই। আমি চেষ্টা করব সেই পুরো বিষয়গুলো, আমাদের শেক্সপিয়ারের অনেক নাটক আছে, সবগুলো নাটককে এক্সপ্লেন করার, এখানে কোন কথা বলেছে, কে নায়ক ছিল, কে নায়িকা ছিল, এই ধরনের মানে প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট যা যা আছে আর কি। সো এগুলো নিয়ে আমি লিটারেচার পার্টে কথা বলবো। যেহেতু বিসিএস এ লিটারেচার থাকবে, তাহলে আমাকে অবশ্যই লিটারেচারে কি হতে হবে, মোটামুটি ভাবে একটা জাহাজ টাইপের হইতে হবে। আদারওয়াইজ কিন্তু এইটা কিন্তু অনেক কঠিন অংশ, কারণ যেহেতু আমরা অনেকেই ইংলিশ সাহিত্যের ছাত্র বা ছাত্রী নই, ফলে এই জায়গায় যে ধরা খাওয়ার একটা সম্ভাবনা থাকে। গ্রামার কিন্তু বুঝে বুঝে পারা যায়, কিন্তু লিটারেচার তো আর বুঝে বুঝে পারা যায় না ভাই, তাই না? সেই জন্য ওকে, এখানেও আমাদের বিশেষ বিশেষ কিছু টেকনিক থাকবে, আমি এইটুকু এনশিওর করতে পারি, কারণ আমি এই লিটারেচার বা এইগুলো নিয়ে আমি কিন্তু ওরাকল বিসিএস এ ক্লাস নিয়েছি বিভিন্ন সময়। সো এইখানে যে টেকনিকগুলো আমি দিতাম একটা সময়, আমি অবশ্যই বেশ কিছুদিন আমি ওরাকলের সাথে এখন আর নাই অবশ্য, বাট আমি একটা সময় ক্লাস নিতাম। সো তখন কিন্তু এই টেকনিকগুলো আমি শিখিয়েছি। তো সেই জিনিসগুলো নিয়ে এখন আসলে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসি আমাদের সহকারী উপখাদ্য পরিদর্শক, যেটা আসলে 15তম গ্রেড। এখানকার প্রশ্নগুলো কেমন? মোটামুটি দেখা যাচ্ছে সেন্টেন্স থেকে প্রশ্ন আসে, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে, তবে এখানে নাম্বার থেকে মোটামুটি গত 2 বছরে বা লাস্ট 2টা বছরেই প্রশ্ন এসেছে। জেন্ডার থেকে যথারীতি প্রশ্ন আসে না। তার মানে আমরা মোটামুটি আইডিয়া করতে পারলাম যে খাদ্য অধিদপ্তরে জেন্ডার টপিকটা মোটামুটি আমরা বাদ দিতে পারি খাদ্য অধিদপ্তরের জন্য। সো এখন যদি কেউ খাদ্য অধিদপ্তরের প্রিপারেশন নেন, তাহলে জেন্ডার টপিকটি না পড়লেও খুব একটা সমস্যা হবে না, এটা পার হয়ে যাবে। বাট আমাদের অন্যান্য জবের জন্য লাগবে। সামনে কিন্তু এনএসআই এর সার্কুলার আসতেছে, এটা বলে রাখলাম। এনএসআই এর সার্কুলার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেন। এনএসআই এর কিন্তু আমাদের বেশ বড় একটা সার্কুলার আসার কথা।
ওকে, এরপর আর্টিকেল প্রশ্ন আসে, রাইট ফর্ম অফ ভার্বস কোশ্চেন কম আসে, প্রিপজিশনে কোশ্চেন অনেক আগে এসেছিল, এখন আর আসে নাই, গত দুইবারে আসে নাই। সো আমাদের কিন্তু আলটিমেটলি সবগুলো টপিকই পড়তে হবে। এইভাবে আমরা আসলে প্ল্যান করে যাব যে আমাদের সামনে পরীক্ষা কি আছে, সেইটার প্ল্যানটা কি হবে। সো এটা হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক, যেটা 15তম গ্রেডের। এখন পর্যন্ত 3টি পরীক্ষা রেফারেন্স পাওয়া গেছে। 2009 সালে পরীক্ষা হয়েছিল, তারপরে 12 সালে, আর 12-র পরে দীর্ঘ একটা গ্যাপ দিয়ে 21 সালে। এই গ্যাপের অনেকগুলো কারণ আছে, যেহেতু আমাদের গ্যাপের মধ্যে করোনা মহামারীও ছিল, সবকিছু মিলে আসলে গ্যাপটা হয়ে গেছে। সো এরপরে 21-এ এসে পরীক্ষাটা হয়েছে মহামারীর পরে। সো এরপরে চলে আসে এখানে ট্রান্সফরমেশন। এই অংশে ট্রান্সফরমেশন থেকে প্রশ্ন আসে না, বুঝতেই পারছি, যেহেতু এটা 15তম গ্রেড, তার মানে একটু নিচের দিকে, ফলে এখানে হয়তো বা একটু লেভেলটা একটু কমবে, প্রশ্নের ডিফিকাল্টি লেভেলটা কমে যাবে। ফলে এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই অংশটার থেকে এখানে প্রশ্ন দেখা যাচ্ছে না। তবে ভয়েস চেঞ্জ আসবে। আমি আগেও বলেছি যে চাকরির যে কোনো পরীক্ষা, ইভেন বিসিএস ও ভয়েস চেঞ্জ আসে। তার মানে ভয়েস চেঞ্জে কি হতে হবে ভাই? উস্তাদ হইতে হবে, একেবারে উস্তাদ। এখানে ওই ফাঁকি ঝুঁকি মারার বা জোড়াতালি দিয়ে কাজ করার সুযোগ নাই ভাই। জীবনে তো জোড়াতালি অনেক দিলাম, এখন হচ্ছে হলো শেষবারের এই যে মানে আমাদের পড়াশোনার শেষ জার্নিটা, একটা ভালো জব পেয়ে গেলে এই জার্নিটা কিন্তু আসলে একটা পরিপূর্ণ রূপ পাবে। না হলে আমরা সারা জীবন যতই পড়াশোনা করি না কেন, একটা ভালো জবের দেখা না পেলে এই পড়াশোনা, এই সার্টিফিকেট কোনো কিছুরই কিন্তু আসলে ভ্যালু থাকবে না। তার কারণ আমাদের দেশটাই হচ্ছে এরকম, চাকরি পাই, পড়াশোনা করে চাকরি পাই, এন্ড সেই চাকরির টাকা দিয়ে চলি ভাই। সো এটাই হচ্ছে বাস্তবতা, ঠিক না? ওকে, সো চলে আসি এরপরে আমাদের এখান থেকে কি কি পড়তে হবে বুঝতেই পারছি। এখানেও যথারীতি আমি যদি বলি, স্পেলিং অনেক ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে যে মিনিং অনেক ইম্পর্টেন্ট, তারপরে সিনোনিম অ্যান্টোনিম অনেক ইম্পর্টেন্ট, ফ্রেজ এন্ড ইডিয়মস আগে আসে নাই, বাট লাস্টের বার এসেছে, তার মানে এটাও ইম্পর্টেন্ট। সো আবারও দেখা গেল এই মুখস্থের বিষয়গুলো কিন্তু বেশ গুরুত্ব বহন করে। তাহলে এই জায়গাটাই কিন্তু আমাদের হিউজ পরিমাণ কাজ, কারণ আমি গুছাই দিব, আর আপনাদের এটা কি করতে হবে? গুছায় নিয়ে পড়তে হবে। সেই জন্য সো এখানেও লিটারেচারতে কোশ্চেন আগে কোনোবার আসে নাই, বাট এখানে এসছে। আমি আবারও বলি, লিটারেচার আসলে এই জবগুলো টার্গেট করে আমরা পড়বো না, লিটারেচার পড়বো হচ্ছে বিসিএস টার্গেট করে। তাহলে এই জবের জন্য যে প্রশ্নগুলো আসে, এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ বিসিএস এর সিলেবাস ধরে ধরে পড়লে আশা করি এই অংশ নিয়ে কোনো সমস্যা হবে না। সো এরপরে চলে আসি আমাদের বাকি আর একটা পদ আছে, যেটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা 16তম গ্রেড, আরেকটু নিচে। সো এখানেও সেন্টেন্স থেকে প্রশ্ন আসে। এখানে 2 বছরের প্রশ্ন পাওয়া গেছে, একটা 12 সালের, একটা 21 সালের। সো আমি যদি এখান থেকে দেখি, এখানে মোটামুটি ভাবে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন এসছে একটু বেশি, কারণ একটু নিচের দিকে যখন যাওয়া হয় তখন পার্টস অফ স্পিচ অর্থাৎ সেন্টেন্সের বিভিন্ন টাইপ, এই ধরনের থেকে প্রশ্নগুলো কিন্তু একটু বেশি আসে। এখানে নাম্বার পরিবর্তন থেকে প্রশ্ন এসেছে, তবে জেন্ডার থেকে আবারও প্রশ্ন আসে নাই। তার মানে আমার কথাটা কিন্তু অলরেডি হয়ে গেল যে খাদ্যের যে প্রশ্নগুলো, সেখানে জেন্ডার থেকে প্রশ্ন খুব একটা আসছে না, মানে আসতেছেই না। তার মানে আমরা জেন্ডারটাকে খাদ্যের জন্য প্রিপারেশনে বাইরে রাখতে পারি। মনে রাখতে হবে, শেখার সময় সব শিখবো, বাট সামনে যে পরীক্ষাটা থাকবে তখন যেই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কাজ করব, আর যেগুলো থেকে প্রশ্ন আসে না সেগুলোকে হয়তো আমরা রিভিশন দিব না, বাট শেখার সময় কিন্তু সব শিখতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস প্রশ্ন আসে, আর্টিকেল থেকে প্রশ্ন আসে, প্রিপজিশন, আমি আবারও বলতেছি এটা হিউজ একটা কাজ হবে প্রিপজিশন নিয়ে, সেখান থেকে প্রশ্ন আসে। তারপরে টেন্স প্রশ্ন আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা হচ্ছে যে ভোকাবুলারি টাইপের, সেখান থেকে প্রশ্ন আসে, ডিগ্রি থেকে প্রশ্ন আসে। তার মানে মোর অর লেস সবগুলো টপিক থেকে কিন্তু কম বেশি প্রশ্ন আসতেছে। সো এবার চলে আসি তারপরে অফিস সহকারী এই মুদ্রাক্ষরিকের আরো কিছু কাজ বাকি আছে। ট্রান্সফরমেশন থেকে প্রশ্ন আসে না, আমি আগেই বলছিলাম, যেহেতু এটা আমাদের একটু নিচের দিকের চাকরি, গ্রেডটা একটু বেশি, অর্থাৎ 16 গ্রেড বা 17 গ্রেড, 15 গ্রেড, 14 গ্রেড এরকম। তো এইখান থেকে আসলে এই ট্রান্সফরমেশন মতন এই কঠিন অংশ থেকে খুব একটা প্রশ্ন আসবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? ওকে, সো আমরা এখান থেকে ট্রান্সফরমেশন অথবা পড়বো না, তবে ট্রান্সফরমেশন পড়তে হবে আমাদের বিসিএস এর জন্য, তারপর এনএসআই এর পরীক্ষা হবে সেইটার জন্য, অথবা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য। এবারকার যে প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা গেছে সেখানে কিন্তু ট্রান্সফরমেশনের প্রশ্ন ছিল। ইভেন লাস্ট যে বিসিএস পরীক্ষা গেল, এই বিসিএস পরীক্ষার প্রশ্নের মধ্যে কিন্তু ট্রান্সফরমেশনকে ব্যবহার করে একটু অন্য ধাঁচের প্রশ্ন করা হয়েছিল। ফলে এই প্রশ্নগুলো পারতে হলে আমাদের ট্রান্সফরমেশনের বেসিক জায়গাগুলো কিন্তু একেবারে ক্লিয়ার থাকা লাগবে। আমার কথা হলো ভাই, শিখবো যখন পরিপূর্ণভাবে শিখবো, প্রশ্ন যেমনই হোক, কঠিন হোক, সহজ হোক, আমি কমপক্ষে এইটুকু বলতে পারি, ইংলিশ হবে আপনাদের ভর্তি যুদ্ধ থেকে শুরু করে চাকরি পর্যন্ত সকল কিছু পাওয়ার একটা শক্তিশালী হাতিয়ার, যে হাতিয়ার দিয়ে আমরা প্রতিপক্ষকে ঘায়াল করতে পারবো। সো চলে আসি এরপরে, কারেকশন থেকে প্রশ্ন আসে না। তারপরে ওয়ার্ড মিনিং, মানে এই যে আবারও সে একই কথা, এই যে স্পেলিং, এই যে ওয়ার্ড মিনিং, এই যে সিনোনিম অ্যান্টোনিম, এই যে ফ্রেজ, তার মানে এই যে মুখস্থ বিদ্যা জিনিসগুলো, এখানে অবশ্য সাবস্টিটিউশন আছে,
এক কথায় প্রকাশ, এটা আমাদের পড়তে হবে। জবের পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু এক কথায় প্রকাশ আসেই। লিটারেচারের কোশ্চেন এখানেও এসছে। সো এই হচ্ছে আমাদের পরেরটা চলে আসে। এখানে উচ্চমান সহকারী অপারেটর অন্য সবকিছু মিলায় যে প্রশ্নগুলো এই মুহূর্তে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, সো সেই প্রশ্নগুলো থেকে আমি যদি বলি, এখানেও সেই একই ধরনের দেখা যাচ্ছে যে আলটিমেটলি আমাদের পড়াশোনার ধাঁচটা কিন্তু এই ফুডের জন্য যেই পদই হোক না কেন মোরলেস পড়ার মানে ধাঁচটা কিন্তু একেবারেই সিমিলার। ফলে আমরা বলতেই পারি যে আমাদের প্রিপারেশনটা, আমি যেই গ্রেডই হই না কেন, 13তম গ্রেডের উপখাদ্য পরিদর্শক থেকে সহকারী উপখাদ্য পরিদর্শক যেই পদেই যাই, কম্পিউটার অপারেটরে যাই, আমাদের প্রিপারেশনটা হবে সেম। হয়তো বা কোশ্চেনের প্যাটার্নে কিছুটা কম বেশি হলেও হতে পারে। ঠিক আছে, ওকে। সো এই যে ট্রান্সফরমেশন, এখানে একটা প্রশ্ন এসেছে। সো এই যে একটা প্রশ্ন, তার মানে বোঝাই যাচ্ছে ট্রান্সফরমেশনও হয়তো বা লেগে পড়তে পারে আমাদের। তারপরে যথারীতি এই যে মুখস্থের বিষয়, স্পেলিং, তারপরে কারেকশন থেকে প্রশ্ন আসে না। ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ এন্ড ইডিয়মস, তার মানে মুখস্থের বিষয়গুলো কিন্তু আমাদের লাগবেই, কম আর বেশি। সো আমাদের এই জায়গাটা খুব সবাইকে নজর দিতে হবে, কারণ এটা আমি করে দিতে পারবো না। আমার কাজ হচ্ছে গুছায় দেওয়া, আপনাদের কাজ হচ্ছে মুখস্থ করা। এইখানে কিন্তু আমার আসলে খুব বেশি একটা কিছু করার নাই গুছায় দেওয়া ছাড়া। ফলে আপনাদের অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর এইখানে এসে দেখা গেল লিটারেচারের কোশ্চেন, তার মানে লিটারেচার কোশ্চেন কখনো 5টা, 2টা, 1টা, 3টা আসতেছেই, কারণ লিটারেচার কিন্তু খাদ্যের প্রশ্নে আসবেই। সো এই কথাগুলো মাথায় রাখতে হবে। এবং আমাদের আজকের ক্লাসটি আসলে এই পর্যন্তই। আমরা আসলে খাদ্যের পুরো বিষয়টি অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। যারা ক্লাসটি দেখেছেন এইভাবে প্রিপারেশন নেওয়া শুরু করেন। যদি ইংরেজির বিষয়ে কোনো সহায়তা লাগে, আমি আবারও বলতেছি, ইংরেজির বিষয়ে যদি সহায়তা লাগে তাহলে আমাদের জব ইংলিশ অল ইন ওয়ান কোর্সে অবশ্যই এনরোল করবেন। আমাদের যে ডিসকাউন্টটি চলতেছিল সেই ডিসকাউন্টটি কিন্তু আজকেই শেষ হয়ে যাবে। তো যারা এখনো ভর্তি হন নাই অবশ্যই ভর্তি হবেন, কারণ পরবর্তী দিন থেকে কিন্তু আমরা টপিক ভিত্তিক ক্লাস নেওয়া শুরু করব। আমাদের প্রথম টপিকটি অবশ্যই বুঝতে পারছি, আমাদের সেন্টেন্স, তারপরে হচ্ছে পার্টস অফ স্পিচ। সুতরাং এই বেসিক জায়গাগুলো ক্লিয়ার না করলে সামনের দিকে যাওয়া মুশকিল হবে। তো প্রথম দিকের ক্লাসগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আজকের মধ্যেই আপনাদের ভর্তিটি এনশিওর করবেন। সো আশা করি আজকের এই অ্যানালাইসিসটি আপনাদের কাজে লাগবে সামনে ফুডের পরীক্ষায়। এবং পরীক্ষার আগে আমি অবশ্যই সাজেশন দেওয়ার চেষ্টা করব যে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। আশা করছি আমাদের পরীক্ষায় সেই প্রশ্নগুলি আসবে এবং আপনারা সফল হবেন। আপনাদের সফলতাই কিন্তু আমাদের সফলতা, আপনাদের সফলতাই কিন্তু আমাদের মুখে হাসি। তো আপনাদের সেই সফলতা কামনা করে আপনাদের সহযোগিতায় আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সাথে ছিলাম আমি সোহেল। দেখা হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাসে পরবর্তীতে, অথবা কোনো একটা লাইভ ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।